হ্যালো স্টুডেন্টস, দশম শ্রেণীর রাইমার্টিন ভলিউম 2 এর যে সলিউশন ভিডিও সেগুলো আমাদের চলছে। ঠিক আছে, তো এইটা 3 নম্বর ভিডিও সম্ভবত। তোমাদের জন্য আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, দেখো প্লে লিস্ট দেওয়া আছে। ওই প্লে লিস্টে ক্লিক করলেই তুমি ভলিউম 2 এর সব সলিউশন পরপর কিন্তু পেতে থাকবে। ওকে, আর নোটিফিকেশন অন করে রেখো, যখনই আমি ভিডিও দেবো তোমরা তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক করবে। দেখো, আগের ভিডিওতে প্রতিফলন থেকে সমস্ত শর্ট কোশ্চেন আমরা সলভ করেছি। এই ভিডিওতে 2 নম্বর প্রশ্নের সলিউশন করছি। পেজ নাম্বার 790-এ তোমরা সম্ভবত পেয়ে যাবে কোশ্চেনগুলো ভলিউম 2 এর। ঠিক আছে, এই বছরের যে ভলিউম 2 বই আছে সেইটা কিন্তু। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? দেখো, অনেক বড় কোশ্চেন আছে, সমস্ত বড় কোশ্চেন আমি নিয়ে আসবো। কোনো কোশ্চেন হয়তো তোমাকে লিখে নিতে হবে, কোনো কোশ্চেন আমি হয়তো লিখে দিয়েছি, কোনোটা আমি বইয়ের কন্টেন্ট ছবি তুলে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো সব তোমাদেরকে একটুখানি নোট করে নিতে হবে। দেখো, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে? আমি দেখো এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি। কোনো প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলে। ওকে, তুমি এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা অ্যাড করে নেবে। m = h2/h1। এখানে লিখে নেবে h2 সমান প্রতিবিম্বের উচ্চতা আর h1 সমান বস্তুর উচ্চতা। অবশ্যই কিন্তু এই দুটো লিখতে হবে। আর m সমান কি? রৈখিক বিবর্ধন। ঠিক আছে, বেশ, পরের কোশ্চেনে যাই। দেখো, এরকম করেই তোমাদের আমি পিডিএফটাকে কিন্তু বানিয়ে দিয়েছি। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, আগে কোশ্চেনটা এখান থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? মানে অসীমে যদি কোনো বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, আর প্রতিবিম্বটির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখা যাক। এই দেখো, দেখো, অসীমে অবস্থিত বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? না দর্পণের ফোকাসে। ঠিক আছে, দর্পণের ফোকাসে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? এটাকে বাস্তব না লিখে তোমরা সদ লিখবে। সদ, উল্টানো এবং ক্ষুদ্রাকৃতি। ঠিক আছে, আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও পারলে ছবিটা দিয়ে দিও খাতায়। তুমি একটা অবতল দর্পণ এখানে আঁকবে। ঠিক আছে, অবতল দর্পণ তুমি এখানে আঁকবে। অসীম থেকে আলোক রশ্মি আসছে। দেখো, অসীম থেকে আলোক রশ্মি আসছে, প্রতিফলনের পর এখানে এসে মিলিত হচ্ছে। এই বিন্দুটা কি বিন্দু? না এই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। তো প্রতিফলনের পর কিন্তু ফোকাসে এসে মিলিত হচ্ছে। এই ছবিটা দিয়ে দিও। ওকে, বেশ, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? দর্পণের প্রতিফলিত তলের, প্রতিফলিত না লিখে এটা প্রতিফলক লেখো। ঠিক আছে, ভালো হবে। প্রতিফলক, দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। ঠিক আছে, দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। হ্যাঁ, লিখে নাও একটু। আর এর ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। তাহলে মেরু কোনটা? আমি এটা উত্তল দর্পণের ক্ষেত্রেই দেখালাম। ঠিক আছে, মেরু হচ্ছে এই বিন্দুটা, প্রতিফলক তলের মধ্যবিন্দু পি, এইটা হচ্ছে মেরু। যা কিছু মাপা হয় সব মেরু থেকেই কিন্তু মাপা হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়েছে কি, গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর অবস্থান উল্লেখ করো। বলে দেবে প্রতিফলক তলের মধ্যবিন্দুতে মেরু অবস্থান করে, আর ছবিটাও কিন্তু দিয়ে দিও। কোশ্চেন নাম্বার 4 বলছে, কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? 4 নম্বর কোশ্চেন তাহলে কি হবে? দেখো, বলছে বস্তুর থেকে ছোট অসৎ প্রতিবিম্ব। এইটা এখানে অ্যান্সারটা করা নেই, আমি করে দিচ্ছি। দেখো, তোমরা লিখবে উত্তরটা, এখনই লিখে নাও, আমি বলে দিচ্ছি। উত্তর হবে হ্যাঁ, সম্ভব। বস্তুর থেকে ছোট অসৎ প্রতিবিম্ব গঠন সম্ভব। কখন? যখন আমরা উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করব। দেখো, এটা উত্তল লেন্স বলছি, সরি, উত্তল দর্পণ। একটা রে এলো, এই ছবিটাও এঁকে নেবে। রেটা এইদিকে চলে গেল, ক্লিয়ার? ওই রেটাকে তুমি ব্যাকে বাড়িয়ে দিলে ডট 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 করে, এইটা ফোকাস বিন্দু মিলিত হয়ে গেল। এইটা বস্তু কিন্তু, হ্যাঁ, এইটা হচ্ছে বস্তু। আর একটা রে
বক্রতা কেন্দ্রগামী হবে, আর একটা রে হবে বক্রতা কেন্দ্রগামী। তোমরা অবশ্যই স্কেল নিয়ে আঁকবে ছবিটা। সে আবার এই দিকে ফিরে চলে আসবে, কিন্তু তোমার মনে হবে এখানে যেন মিট করছে সোজাসুজি, তাহলে এইটা হয়ে যাবে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা সৎ না অসৎ? স্যার আপনি বলেছিলেন যে যদি সত্যি সত্যি মিলিত না হয় তাহলে অসৎ, তাহলে স্যার প্রতিবিম্বটা অসৎ। আর বস্তুর তুলনায় স্যার ছোট, তাহলে সম্ভব। অসৎ প্রতিবিম্ব এবং বস্তুর তুলনায় ছোট এরকম হওয়া সম্ভব। ক্লিয়ার? ওকে, নেক্সট 5 নাম্বার কোশ্চেন। একটি অবতল দর্পণ কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন করলো। এই অবস্থায় বস্তু ও দর্পণ উভয়কেই জলে ডোবানো হলো। প্রতিবিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে কি? না, প্রতিবিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, কারণ প্রতিফলন সূত্র মাধ্যমের উপর নির্ভর করে না। বোঝা গেল কি বললাম? এইটাই তোমরা লিখবে যে প্রতিফলন সূত্র মাধ্যমের উপর নির্ভর করে না। 6 নাম্বার কোশ্চেনে যাই। পিছনের গাড়ি দেখতে স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন, ব্যাখ্যা করো। কারণ উত্তল দর্পণ বিস্তৃত ক্ষেত্র দেখায়। তার মানে কি? মানে আমি আগের ভিডিওতে দেখবে বলেছিলাম যে উত্তল দর্পণে অনেকটা জায়গা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এবং গঠিত প্রতিবিম্ব ক্ষুদ্র ও সৎ হয়। ঠিক আছে, এটা সৎ নয়, ক্ষুদ্র ও অসৎ হয়। ঠিক আছে, গঠিত প্রতিবিম্ব ক্ষুদ্র এবং অসৎ হয়। ওকে, এটা ঠিক করে নিও, অসৎ হয়। ঠিক আছে, এইটাই লিখবে। উত্তল দর্পণ বিস্তৃত ক্ষেত্র দেখায় এবং গঠিত প্রতিবিম্ব ক্ষুদ্র ও অসৎ হয়। যার ফলে কি বলেছিলাম যে পিছনে যদি 5টা গাড়ি আসে তাহলে 5টা গাড়িকেই আমরা দেখতে পাই, বা 2টো গাড়ি এলে 2টো গাড়িকেই দেখতে পাই। কিন্তু যদি আমি অবতল দর্পণ ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ি গোটা মিররটা জায়গা নিয়ে নিত, আমরা অন্য গাড়িগুলোকে দেখতে পেতাম না। ওকে ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝো? খুব ভাইটাল কোশ্চেন। তার মানে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ, এটাই বলে দেবে। ঠিক আছে, প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ, বা এটাও কেউ লিখতে পারো প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার যে অনুপাত m সমান h2/h1 সমান হচ্ছে গিয়ে 2.5। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 8। গলীয় দর্পণের চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলকের পর যে বিন্দুতে মিলিত হয় বা মনে হয় সেখান থেকেই নির্গত হয়েছে সেই বিন্দুকে মুখ্য ফোকাস বলে। এটা লিখে দিলে। এবার চিত্র দেখো, তোমাকে দুটো চিত্র এখানে দেওয়া উচিত। একটা অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে তুমি কি করবে যে আলোক রশ্মি ফেললে, ঠিক আছে, আলোক রশ্মি ফেললে তারপরে কি হবে, যে বিন্দুতে মিলিত হয়ে যাবে বলে মনে হচ্ছে, মানে যে বিন্দুতে মিলিত হয়ে যাবে সত্যি সত্যি, এইটা এইটা হচ্ছে ফোকাস বিন্দু। এটা অবতলের ক্ষেত্রে তুমি দেখিয়ে দিলে মুখ্য ফোকাস এইটা। আর উত্তলের ক্ষেত্রে তুমি কি দেখাবে, দেখো এইটা উত্তল দর্পণ। ছবিটাও এঁকে নিতে পারো তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করে। ঠিক আছে, এই আলো এলো, তারপরে এই দিকে আলো এলো, এরা কি হলো না, এরা এইদিকে কিন্তু চলে গেল রিভার্স হয়ে, এইদিকে রিভার্স হয়ে চলে গেল। ওকে, তাহলে এইদিকে তোমার কি মনে হবে যে এই বিন্দু থেকে যেন আসছে, এটা সোজাসুজি হবে। ঠিক আছে, এটা কিন্তু সোজাসুজি হবে। এটা একটু ভালো করে স্কেল দিয়ে আঁকবে, স্কেল রেখে। ঠিক আছে, দেখো এঁকে দিলাম ঠিকঠাক করে। ওকে, তাহলে এইটা হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস, এইটা উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাই, দেখো বলছে উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো? চিত্র সহ ব্যাখ্যা করো। যে রশ্মি প্রধান অক্ষের সঙ্গে ছোট কোণ করে দর্পণে আপতিত হয় তাকে উপাক্ষীয় রশ্মি বলে। ওকে, তাহলে এই রশ্মি কিন্তু প্রধান অক্ষের খুব কাছাকাছি থাকবে। তাহলে তুমি ছবিটাকে এঁকে দিতে পারো, আমি এঁকে দিচ্ছি, এই ছবিটাই তোমরা আঁকতে পারো। দেখো একদম প্রধান অক্ষের কাছাকাছি থাকবে, প্রধান অক্ষের কাছাকাছি। ঠিক আছে, এইটা এইটা ফোকাসে মিলিত হলো, তাহলে এই রেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি।
আর যদি বলে প্রান্তিক রশ্মি তাহলে একদম দূরে দূরে দেবে। প্রান্তিক রশ্মিটাও না দেখিয়ে দিও, বুঝতে পেরেছো? প্রান্তিক রশ্মিটাও দেখিয়ে দিও, তাহলে কম্প্যারিজনটা করা হবে। ঠিক আছে, তাহলে প্রান্তিক রশ্মি একদম যেটা দূরে পড়ছে সেইটা হচ্ছে প্রান্তিক রশ্মি। এই যে এই দুটো লিখে দেবে যে এই দুটো হচ্ছে প্রান্তিক রশ্মি, আর কাছাকাছি যে এই দুটো পড়ছে সেইটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। ওকে, তো প্রান্তিক রশ্মি কিন্তু আগে মিট করে যাবে। এই ছবিটা একটু ভালো করে আঁকবে, প্রান্তিক রশ্মি আগে মিট করবে, এরকম করে আগে মিট করে যাবে। ঠিক আছে, আমি একটু ভালো করে এঁকে দিচ্ছি ছবিটা তোমাদের বোঝার জন্য। দাঁড়াও 1 মিনিট, এই কার্ভনেসটা আর একটু নিতে হবে। এবার দেখো, এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি এরা এইখানে মিট করছে, হয়তো এরা হয়তো এইখানে মিট করছে। ঠিক আছে, ক্লিয়ার? আর উপাক্ষীয় রশ্মি কি হবে, একদম গা ঘেঁষে এলো কাছাকাছি, এরা মিট করবে দূরে, এরা মিট করবে দূরে। ওকে, তাহলে এইটা উপাক্ষীয় আর এইটা হচ্ছে প্রান্তিক, এই কাছেরটা উপাক্ষীয় আর দূরেরটা হচ্ছে প্রান্তিক রশ্মি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। গোলীয় দর্পণের প্রধান অক্ষ এবং ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝো? দেখো, প্রধান অক্ষ কি, মেরু ও বক্রতা কেন্দ্রকে যুক্ত, মেরু ও বক্রতার কেন্দ্রকে যুক্ত রেখাকে প্রধান অক্ষ বলে। আচ্ছা, তাহলে মেরু ও বক্রতা কেন্দ্রের যুক্ত রেখাকে প্রধান অক্ষ বলে, এটা বক্রতা কেন্দ্রের করে নাও। ওকে, বক্রতা কেন্দ্রের যুক্ত রেখাকে, হ্যাঁ। আর মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে ফোকাস দৈর্ঘ্য বলে। দরকার পড়লে তোমরা ছবিটা এঁকে নিতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে মেরু আর এইটা হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু, এদের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। আশা করি ক্লিয়ার হয়ে গেছে 10 নম্বর কোশ্চেন। এবার চলো 11 নম্বর কোশ্চেনে যাই। কি বলছে, দন্ত চিকিৎসক দাঁতের ভেতর দিক দেখার জন্য এবং কোনো ব্যক্তি দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করে কেন? এখানে কোশ্চেনটা কেটে গেছে, এখান থেকে পড়ে নাও। অবতল দর্পণ কাছাকাছি বস্তুর বড় ও সৎ প্রতিবিম্ব তৈরি করে, এটা সৎ না করে অসৎ। ঠিক আছে, একটু কারেক্ট করে নেবে, কারণ আমি আবারও বলছি অনেক কোশ্চেন ছিল। ঠিক আছে, তাই সবগুলো টাইপ করা একটু সময় সাপেক্ষ, দু একটা যদি টাইপিং মিস্টেক থাকে আমি তো বলে দিচ্ছি, তো সেগুলো ঠিক করে নেবে। তাহলে অবতল দর্পণ কাছাকাছি বস্তুর বড় ও অসৎ প্রতিবিম্ব তৈরি করে, তাই অবতল দর্পণকে আমরা ব্যবহার করি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, অবতল দর্পণের ব্যবহারিক প্রয়োগ ছিল, তোমরা 12 নম্বর কোশ্চেন দেখে নাও ওই পেজ থেকে, দেখো পেয়ে যাবে অবতল দর্পণের ব্যবহারিক প্রয়োগ। দেখো দিয়ে দিয়েছি, সার্চ লাইট, হেডলাইট, সৌরচুল্লি, দন্ত চিকিৎসা, দাড়ি কামানো ইত্যাদি। সমতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন? সৎ, সমান আকারের, ঠিক আছে, উল্টো দিক এবং দূরত্ব সমান হয়। উল্টো দিক দেখো লেখা আছে ল্যাটেরাল ইনভার্সন, তার মানে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, আয়নাটা কি সমতল দর্পণ, তাহলে তোমার বাঁ হাতটা মনে হবে ডান হাত আর ডান হাতটা মনে হবে কিন্তু বাঁ হাত, তো এইটা কি বলা হয় ল্যাটেরাল ইনভার্সন। তুমি যতটা হাইট তোমার হাইট ততটাই দেখাবে। ঠিক আছে, তাহলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়। হ্যাঁ, তুমি এই দিকে যতটা দূরে দাঁড়িয়ে আছো তোমার প্রতিবিম্ব এই দিকে কিন্তু ততটা দূরেই তৈরি হবে, সেই জন্য বলেছে দূরত্ব সমান এবং উল্টো দিক মনে হয়। সৎ প্রতিবিম্ব কাকে বলে? যা পর্দায় ধরা যায় না। আচ্ছা 1 মিনিট, এটা অসৎ ছিল মনে হয়, একবার চেক করে নেবে তো, একটু চেক করে নেবে, এটা অসৎ। হ্যাঁ, অসৎ প্রতিবিম্ব কাকে বলে হবে এটা উত্তর, যা পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায় তাকে অসৎ প্রতিবিম্ব বলে। আমি অসৎটা বলে দিলাম। ঠিক আছে, যেটা কোশ্চেন ছিল এখানে টাইপ, আমি ওই ছবিটা কাট করতে ভুলে গেছি, এইটাতে একবারে কোশ্চেন টাইপ করে দিয়েছি। দেখে নাও 14 নম্বর কোশ্চেনটা, যে অসৎ প্রতিবিম্ব কাকে বলে? যা পর্দায় ধরা যায় না কিন্তু চোখে দেখা যায় তাকে অসৎ প্রতিবিম্ব বলে, আর যা পর্দায় ধরা যায় তাকে সৎবিম্ব বলে। ওকে, পর্দাতেও ধরা যাবে আবার চোখেও দেখা যাবে, সেইটা হচ্ছে গে সৎবিম্ব। সমতল দর্পণে প্রতিবিম্ব সৎ না অসৎ? সমতল দর্পণে প্রতিবিম্ব অসৎ। ঠিক আছে, এখানে অগুলো ওঠেনি। ওকে, এটি প্রতিফলন দ্বারা গঠিত হয়, প্রতিসরণ দ্বারা নয়। ঠিক আছে, তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ। কেমন করে গঠিত হয় দেখতে চাইলে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে মনে করো একটা বস্তু আছে, এটা এই গেল, এই এলো, আর একটা রে এই গেল, এই এলো। ঠিক আছে,
এরা তো কোনোদিনই মিলিত হবে না, এদেরকে ডট 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 করে পিছনের দিকে বাড়িয়ে দাও, তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে রে গুলো কি সত্যি সত্যি মিলিত হলো? না স্যার, হলো না। তাহলে প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তাহলে সমতল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্বই দেয়। স্পর্শ না করে দর্পণ সমতল, উত্তল না অবতল তা কিভাবে বুঝবে? দেখো, স্পর্শ না করে তোমাকে বুঝতে হবে কোনটা সমতল, কোনটা উত্তল, কোনটা অবতল। যদি প্রতিবিম্ব সমান আকারের হয়, বস্তু কাছে নিয়ে আসলে যদি প্রতিবিম্ব সমান আকারের হয় তাহলে হবে সমতল, যদি প্রতিবিম্ব ক্ষুদ্র হয় তাহলে হবে উত্তল, আর যদি প্রতিবিম্ব বড় হয় তাহলে হবে অবতল। যদি আমরা খুব কাছাকাছি রাখি তবেই কিন্তু, আমি আবারও বলছি, সেই জন্য দেখো লেখা আছে বস্তু কাছে নিলে। 17 নম্বর কোশ্চেন, কোন শর্তে একটি রশ্মি উপাক্ষীয় রশ্মি হবে? প্রধান অক্ষের সঙ্গে যদি কোণটি খুব ছোট হয় তাহলে সেটি উপাক্ষীয় রশ্মি হবে। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের গৌণ ফোকাস স্থির বিন্দু নয় কেন? কারণ প্রধান অক্ষ থেকে দূরে গেলে প্রতিসরণ সূত্র পুরোপুরি মানা হয় না, তাই গৌণ ফোকাস নির্দিষ্ট বিন্দু নয়। ওকে, তাই গৌণ ফোকাস নির্দিষ্ট, এটাকে প্রতিসরণ না করে একটু চেঞ্জ করে প্রতিফলন করে নাও। হ্যাঁ, প্রতিফলন করে নাও। তার মানে আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলি কি বলতে চাইছে। ওরা বলতে চাইছে যে ধরে নাও, আচ্ছা এখানটা প্রতিফলন করে নেবে বললাম, এইটা একটা মিরার। এবার এই মিরারের প্রধান অক্ষ থেকে দূরে যে রশ্মিগুলো আসবে, সেই রশ্মিগুলো তো সবাই একই জায়গায় মিলিত হবে না। কেউ এখানে এখানে পড়বে, কেউ এখানে পড়বে, হ্যাঁ, কেউ আবার এই জায়গায় পড়বে। তার কারণটা বুঝতে হবে কেন, কারণ সব জায়গায় তো বক্রতাটা সমান নয়। ওকে, এটাকেই বলছে স্ফেরিক্যাল অ্যাবারেশন। তাহলে এই যে গৌণ ফোকাস বিন্দুগুলো, এই ফোকাস বিন্দুগুলো তো নির্দিষ্ট নয় সব ক্ষেত্রে। ওকে, তারপরে অধিবৃত্তীয় দর্পণের সুবিধা কি? এতে গোলীয় বিভ্রান্তি থাকে না, তাই স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যায়। নেক্সট, সার্চ লাইটের দর্পণ অধিবৃত্তীয় অবতল হয় কেন? কারণ এতে সমস্ত সমান্তরাল রশ্মি এক বিন্দুতে ফোকাস হয় এবং আলোক রশ্মি দূর পর্যন্ত প্রেরণ করা যায়। ওকে,